আউটফ্লো অবস্ট্রাকশন কিভাবে হতে পারে? ব্লাডার পর্যন্ত অলরাইট, ব্লাডার থেকে ইউরিনটা বেরিয়ে যাবে ভায়া ইউরেথ্রা, তাহলে সেখানে কোথাও অবস্ট্রাকশন হচ্ছে, কী কী কারণ? ইয়েস, ব্লাডার নেকে কোনো অ্যাটনি যদি হয়ে থাকে, তাহলে সেখানে ব্লাডার নেকে অ্যাটনি হয়ে থাকলে সেখানে তোমার একটা আউটফ্লো অবস্ট্রাকশন হতে পারে। কনজেনার কোনো ভাল্ব থাকলে বা ডাইভার্টিকুলাম থাকলে সেখানে একটা অবস্ট্রাকশন হতে পারে। যদি তোমার ওখানে স্ট্রিকচার থাকে, যদি আয়দার তোমার ব্লাডার নেকে স্ট্রিকচার থাকলো অথবা ইউরেথ্রা স্ট্রিকচার থাকলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার আউটফ্লো অবস্ট্রাকশন থাকছে। যদি প্রোস্টেট গ্ল্যান্ডে এনলার্জ থাকে, ক্রনিক এনলার্জমেন্ট থাকে, সেখানেও আউটফ্লো অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমার স্টোনটা ফর্মেশন হতে পারছে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, হোয়াই দেয়ার ইজ আউটফ্লো অবস্ট্রাকশন, অবভিয়াসলি দেয়ার ইজ সাম ইউটিআই, কারণ এই স্ট্যাগন্যান্ট ইউরিনে ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনটা বেশি হয়। আরেকটা আছে কিছু ইম্পিয়ার্ড ব্লাডার এমটিং অর এ ফরেন বডি। সে ধরো লং টাইম কোনো পেশেন্টকে ফোলিস ক্যাথেটার দিয়ে রাখা হয়েছে, হয়তো একটা পেশেন্ট কোনো ট্রমা হয়েছে, কি গাছতে পড়ে গিয়েছে, তার প্যারাপ্লেজিয়া ডেভেলপ করেছে, সে তো আর ইউরিন পাস করতে পারছে না, তাকে লং টাইম ফোলিস ক্যাথেটার দিয়ে ইউরিনেশনটা করানো হচ্ছে। এরকম ক্ষেত্রে কিন্তু ব্লাডার এমটিটা ফরেন বডি হিসাবে কাজ করছে এটা, এবং সেক্ষেত্রেও কিন্তু তার এটা স্টোন ফর্মেশনের চান্সটা থেকে যাচ্ছে। তাহলে ইউরিনারি ব্লাডার স্টোন আইদার মে বি প্রাইমারি অর মে বি সেকেন্ডারি। নাও হোয়াট আর দ্য টাইপস? আগে আমরা কিডনিতে কয় পদে পেয়েছি? 5 পদের স্টোন। এখানে দেখো প্রথমে হচ্ছে কিডনিতে আমরা কোনটা কমন? ক্যালসিয়াম অক্সালেটটা, ক্যালসিয়াম অক্সালেট। এখানে কি হচ্ছে? এখানেও দেখো মিক্সড, মোস্ট কমন মিক্সড স্টোনটা হচ্ছে মোস্ট কমন। তারপরে আসছে কি ক্যালসিয়াম অক্সালেট, এখানে ক্যালসিয়াম অক্সালেটটা এখানে সেকেন্ডারি। তাহলে ক্যালসিয়াম অক্সালেটটা কি হচ্ছে? প্রাইমারি স্টোন হতে পারে, এটা মডারেট সাইজও হতে পারে, দিস ইজ দ্য কিন্তু ক্যালসিয়াম অক্সালেট স্টোন। এটা প্রাইমারি স্টোন হতে পারে, ইউজুয়ালি প্রাইমারি স্টোন, মডারেট সাইজ হতে পারে, সলিটারি মানে একটা হতে পারে, আনইভেন সারফেস, দেখো সারফেসগুলো আনইভেন, অ্যান্ড ডার্ক ব্রাউন ইন কালার। তাহলে যে তোমার ক্যালসিয়াম অক্সালেট স্টোনটা ব্লাডারে যেটা হয় সেটা কিন্তু কালারটা দেখো, সাইজটা দেখো, বাট কিডনি স্টোনের যেটা ছিল সেটা কিন্তু এরকম ছিল না, ছোট ছোট অনেকগুলো, বাট স্মুথ ছিল। এখানে মডারেট সাইজ, কারণ ব্লাডার তো অনেক বড়, ও বাড়তে তোর কোনো বাধা নেই, কিন্তু কিডনিতে তো অত বাড়তে জায়গা নাই। মডারেট সাইজ, সলিটারি, ইউজুয়ালি একটা হয়, আনইভেন সারফেস অ্যান্ড ডার্ক ব্রাউন ইন কালার। নেক্সট ওয়ান ইজ দি ইউরিক অ্যাসিড স্টোন। দেখেছো কেমন একদম চকচকে, চকের মতো, চকের মতো, হ্যাঁ, রাউন্ড আর ওভাল ইন শেপ, স্মুথ, এটা কিন্তু সারফেসটা স্মুথ। ক্যালসিয়াম অক্সালেট সারফেসটা তো স্মুথ না, এটা কিন্তু পেন সৃষ্টি করে পেশেন্টের বেশি, মাঝে মাঝে হিমাচুরিয়া সৃষ্টি করে, যার ফলে পেশেন্ট আর্লি মেডিকেল অ্যাডভাইসের জন্য চলে আসে। বাট ইউরিক অ্যাসিড স্টোন হলে এটা কি রাউন্ড আর ওভাল স্মুথ, ওটার তল পেটে আছে একটা হাঁসের ডিমের বা মুরগির ডিমের মতো অবস্থা পাওয়া যায়, এত কিন্তু ওগুলো পেশেন্ট ইউজুয়ালি, অনেক পেশেন্ট আছে ইনসিডেন্টাল ফাইন্ডিংস হয়, সে বোঝে না যে স্টোন হয়ে আছে, কারণ পেন হয় না, কিছু করে না, এই জন্য। occur in patient with gout and ileostomies with bladder outflow obstruction। তাহলে কি হচ্ছে দেখো, আইলোস্টমি তো আমরা অনেক কারণে করি, সার্জিক্যাল কারণে। আইলোস্টমি হলেও কিন্তু এই ইউরিক অ্যাসিড স্টোন ফর্মেশনের চান্স থাকে, এবং ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন থাকলে। তাহলে ইউরিক অ্যাসিড স্টোনটা রাউন্ড টু ওভাল ইন শেপ, স্মুথ, ইয়েলো or ব্রাউন ইন কালার, occur in patients with gout, ileostomy or with bladder outflow obstruction. Now, triple phosphate. It is composed of ammonia, magnesium and calcium phosphate. That is why it is called triple phosphate. It is composed of ammonia, magnesium and calcium phosphate. This is the picture. এটা দেখো একেবারে কিন্তু অত স্মুথ না আগেরটার মতো, হ্যাঁ। আচ্ছা, এটা ইউজুয়ালি তৈরি হয় তোমার ইনফেক্টেড ইউরিনে উইথ ইউরিয়া স্প্লিটেস অর্গানিজম। এই যে ট্রিপল ফসফেট স্টোনটা, এটাকে আরেকটা নাম আছে, আগে বলেছি, বলো তো কি? স্ট্রোভাইট, স্ট্রোভাইট। তাহলে ইনফেক্টেড ইউরিন উইথ ইউরিয়া স্প্লিটিং অর্গানিজম থাকে। তাহলে ইউরিয়া স্প্লিটিং অর্গানিজম কি কি বলতে পারবা? ইকোলাই, সিউডোমোনাস অ্যান্ড প্রোটিয়াস, তিনটা মনে রাখবা। তাহলে ইনফেক্টেড ইউরিন উইথ ইউরিয়া স্প্লিটিং অর্গানিজম অ্যান্ড গ্রোজ র্যাপিডলি, ইয়েস, এইচ পাইলোরি তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেক্ট করে না, দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, আমরা এখন উই আর কনসার্ন উইথ দি
তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, ওরা তো ইউরিয়া স্প্লিট করে, বাট ওটা আমাদের ইউরিনারি ট্র্যাক্টকে ইনফেক্ট করে না, এটা অনলি ফর জিআই সিস্টেম। তো তাহলে ইট গ্রোজ র্যাপিডলি, ডার্টি হোয়াইট ইন কালার অর চকি ইন কনসিস্টেন্সি। চকি মানে আমরা যে চক দিয়ে লিখতে হয়, চক পাউডার, এরকম ওর যে কনসিস্টেন্সি এরকমই, ঠিক আছে। আরেকটা আছে কি নাম্বার 4, সিস্টাইন ক্যালকুলাস। প্রেজেন্স অফ সিস্টিন ইউরিয়া যদি হয় সেখানে থাকে, ইট ইজ রেডিও ওপেক অ্যান্ড হাই সালফার কন্টেন্ট। এ ব্লাডার স্টোন ইজ ইউজুয়ালি ফ্রি টু মুভ ইন দি ব্লাডার। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা থিং। কিডনি স্টোন কি ফ্রিলি মুভ করে? নো। ও যদি চান্স পায় তাহলে ইউরেটার দিয়ে পাস করে, বাট সে ফ্রিলি মুভ করে না। আর ব্লাডার স্টোন ইজ ইউজুয়ালি ফ্রি টু মুভ ইন দি ব্লাডার মে কজ ইরোশন অর হিমাচুরিয়া। যেহেতু ফ্রিলি মুভ করছে, আমাদের পশ্চার আমরা হাঁটছি, চলছি, শুচ্ছি, বসছি, সব ক্ষেত্রে ও তো চেঞ্জ মানে মুভ করছে, তাহলে ব্লাডারের সাথে ওর একটা ফ্রিকশন হচ্ছে, এটা তো মানে অনুমান করতে পারছো। তো সেই কারণের জন্য কি হচ্ছে যে ইরোশন অ্যান্ড হিমাচুরিয়া করছে। গ্র্যাভিটেটস টু দি লোয়েস্ট পার্ট অফ দি ব্লাডার। আমরা যদি এখন দাঁড়ায় থাকি, স্টোন কি ব্লাডারের উপরে উঠে থাকবে, ফান্ডাসে থাকবে? নেভার। ও গ্র্যাভিট করে নিচের দিকেই থাকবে। শুয়ে থাকলে একভাবে গ্র্যাভিটেট করে থাকবে, আর দাঁড়ালে আরেক জায়গায় থাকবে, ঠিক আছে। তাহলে ইট মে কজ ইরোশন অ্যান্ড হেমাচুরিয়া, দ্যাট ইজ ওয়াই সাস্ট আপ পেশেন্ট তোমার কাছে আসবে যে ডাইসুরিয়া অ্যান্ড হেমাচুরিয়া নিয়ে কিন্তু। হ্যাঁ, নাও ক্লিনিক্যাল ফিচারটা কি আসবে? তাহলে আমরা স্টোনের যে ক্যারেক্টারিস্টিকগুলো ডেসক্রাইব করলাম, এখান থেকে কিন্তু তুমি ও কী ধরনের সিমটম প্রডিউস করতে পারে একটা ধারণা ইউজুয়ালি আমরা পেতে পারি। আমরা এখানে দেখছি কি, দেখো, মেন ভার্সেস ওমেন 8:1। তোমরা কিন্তু এদিক দিয়ে অনেকটা ভালো। তোমাদের চান্স যদি এক গুণ হয়ে থাকে, আমাদের চান্স হচ্ছে 8 গুণ। তাহলে আমরা এখানে ব্যাড লাকি, হ্যাঁ, তোমরা এখানে গুড লাকি। আচ্ছা, সিমটম কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি, পেইন, hematuria, interruption in the urinary flow, and UTI. These are the presenting features. First thing, pain, frequency, sensation of incomplete bladder emptying. কেন? ওটা তো তোমার পশ্চার চেঞ্জ করছে, যখন ইউরিথ্রা দিয়ে ইউরিন পাস করতে যাচ্ছে সেখানে একটা অবস্ট্রাকশনের সৃষ্টি হচ্ছে, যার ফলে যে সেন্সেশন অফ ইনকমপ্লিট, পেশাব খালি করে এসছে কিন্তু থলির ভিতরে তো বড় একটা পাথর আছে, তাহলে সেটা তাকে একটা ফিলিংস দিচ্ছে যে না, আমার এখনও ইউরিন আছে। পেশেন্ট যত সময় পর্যন্ত জানছে না যে তোমার পাথর আছে, তত সময় পর্যন্ত পেশেন্টের অভিব্যক্তি হচ্ছে কি, যে আমার তাহলে ইউরিন থেকে গেছে, আমি ফুললি ইভাকুয়েট করতে পারি না, যার জন্য সেন্সেশন অফ ইনকমপ্লিট ব্লাডার এমটিং থাকবে। আর থাকবে কি পেন, যেটাকে আমরা বলি এই ব্লাডারে স্টোনের জন্য যে পেন থাকে তাকে একটা আমরা আলাদা নামে ডাকি স্ট্রাঙ্গুরি। স্ট্রাঙ্গুরি, স্ট্রাঙ্গুরি, ঠিক আছে। সিভিয়ার পেন হয়, অকার্স at the end of the micturition or refer to the tip to the penis. এটাকে পেশাব যখন তুমি ফিরছো, পেশাব ফেরার শেষে যে পেনটা শুরু হয় এবং একদম পেনিসের বা মানে ইউরেথ্রার মাথা পর্যন্ত চলে যায়, দ্যাট ইজ ইউরেথ্রাল ওরিফিস পর্যন্ত, মিয়েটাস পর্যন্ত এই পেনটা যায়, যার ফলে আগে আমরা বলেছি না, পেন লয়েন থেকে একদম গ্রোইন হয়ে টিপ অফ দি ইউরেথ্রা পর্যন্ত চলে যায়। পেন ওয়ার্স বাই মুভমেন্ট। যদি যখন রুগী, এই ধরনের রুগীগুলো কী করে, পেশাব ফিরতে বসেছে, ব্যথা করছে, উঠে পড়লো, একটু হাঁটাহাঁটি করলো, ও ব্যথা তো আরও বাড়বে। মুভমেন্ট ওরসেন দি পেইন। ও তো বুঝতে পারছে না, ও মনে করছে যে আমি একটু হাঁটাচলা করলে আমার ব্যথা কমবে, ওটা হাঁটাচলা করছে, আবার পেশাব ফিরতে বসছে, বাট পেন তাকে এক্সকিউজ করছে না। নাও হেমাচুরিয়া। হেমাচুরিয়াটা কেন হচ্ছে বলো, কেন হচ্ছে হেমাচুরিয়া? ইরিটেশন করে, মানে ব্লাডার ইনজুরি করছে, ওটা যেহেতু মুভ করছে এবং রাফ সারফেস, তখন ওখানে একটা মিউকোসাল ইনজুরি হচ্ছে, হয়ে ব্লিডিংটা হচ্ছে, যেটার ইউরিনের সাথে আসলে আমরা বলছি হেমাচুরিয়া। হেমাচুরিয়া ড্রপস অফ ব্রাইট রেড ব্লাড অ্যাট দি এন্ড অফ দি মিক্সচুরেশন। ইউরিনটা তোমার রেডিশ কালারও হবে, অথবা অ্যাট দি এন্ড অফ দি মিক্সচুরেশন ফিউ ড্রপস অফ ফ্রেশ ব্লাডও চলে আসবে। আরেকটা হচ্ছে কি ইন্টারাপশন অফ দি ইউরিনারি স্টিম, অর্থাৎ পেশেন্টের ভালোভাবে সে পেশাব শুরু করেছে, পাথরটা হয়তো একটু ইউরেথ্রাল ওর ইন্টারনাল ওরিফিস থেকে দূরে ছিল, যখন ব্লাডারটা একটু কম খালির দিক হয়েছে, উনি এসে আবার বন্ধ করে দিল, তাহলে ফ্লোটা বন্ধ হয়ে গেল, আবার একটু উঠে নাড়াচাড়া করলো, পাথরটা সরে গেল, আবার পেশাব হলো, তাহলে এটাকে বলা ইন্টারাপশন অফ দি ইউরিনারি স্টিম।
স্টোন ব্লকিং দি ইন্টারনাল মেটাস, এটা ইন্টারনাল মেটাসকে ব্লক করছে, সরে যাচ্ছে, আবার ব্লক করছে, দ্যাট ইজ ওয়াই ইন্টারাপশন হচ্ছে। আর থাকবে কি ইউটিআই, ঠিক আছে। অবভিয়াসলি দেয়ার শুড বি ইউটিআই, ইউরিন টেস্ট করলেই তুমি পেশেন্টকে পাবে যে ইউটিআই। আচ্ছা, এটাকে তুমি এক্সামিন করে কি পাবে? ইউজুয়ালি পার অ্যাবডোমেনে আমরা কিছুই পাই না, কিন্তু অনেক সময় যে বড় আকারের স্টোন হয় তাহলে পার অ্যাবডোমেনে যদি পেশেন্ট খুব লিন অ্যান্ড থিন হয়, যদি তার অ্যাবডোমেনটা খুব ল্যাক্স হয়, তাহলে আমরা পেলভিসে পার অ্যাবডোমেনে কিছু স্টোন পাইতে পারি, বাট এটা রেয়ার ফাইন্ডিংস। ইনভেস্টিগেশন এখন কি করব আমরা? সিমটমে তো আমরা বুঝলাম যে হ্যাঁ, আওয়ার পেশেন্ট হ্যাভ গট সাম স্টোন ইন দি ব্লাডার। এখন আমাদের ইনভেস্টিগেশন করতে হবে। ফার্স্ট থিং হচ্ছে ইউরিন এক্সামিন করতে হবে, নাকি ইউরিনটা এক্সামিন করবা না? যদি এই সমস্ত রেনাল সিস্টেমের স্টোনের জন্য যদি ইউরিন এক্সামিনেশন না হয়ে থাকে, ইট ইজ অ্যান ইনকমপ্লিট ইনভেস্টিগেশন। তাহলে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া পাবো, ম্যাক্রোস্কোপিকও হেমাচুরিয়াও তো পাইতে পারি। হ্যাঁ, ম্যাক্রোস্কোপিক তো দেখলে বুঝতে পারছি যে হ্যাঁ, কিন্তু মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া অবভিয়াসলি পাওয়া যাবে পাস আর ক্রিস্টালস দ্যাট আর টিপিক্যাল অফ দি ক্যালকুলাস। তাহলে আমরা ইনফেকশন থাকলে পাসও পাইতে পারি অথবা ক্রিস্টাল পাইতে পারি। এরপরে আমরা কি করব? রেডিওগ্রাম, যে প্লেন এক্স-রে কেউবি, মোস্ট অফ দি ব্লাডার স্টোনস আর রেডিও ওপেক। রিনাল সিস্টেমের স্টোনগুলো মোস্ট অফ দেম আর রেডিও ওপেক, আইদার ইন কিডনি, ইউরেটার অর ব্লাডার। তাহলে আমরা প্লেন এক্স-রে কেউবি যদি করি, এটা সস্তা পরীক্ষা, সব জায়গায় করা যায়, গ্রামগঞ্জেও হয়, সেখানে করলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পাথর বসে আছে। আর কি করব? এরপরে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করব, ঠিক আছে। নাও ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেল, আমাদের এখন যেতে হবে ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট ছাড়া তো আমরা রোগীকে ছাড়তে পারবো না। ট্রিটমেন্ট প্রথম দেখো লেখা আছে কি, ট্রিট দি কজ। তুমি যখন পাথরটা ডায়াগনোসিস করলে তখন তুমি পাথরটা বের করে দিয়ে ছেড়ে দিলে তো হলো না, তুমি কজটাকে ট্রিটমেন্ট করতে হবে, কেন এই পাথরটা হয়েছে। যদি ইউটিআই থেকে থাকে সেটা কন্ট্রোল করতে হবে, যদি ব্লাডার নেকে কোনো অবস্ট্রাকশান থেকে থাকে, কোনো স্ট্রিকচার থেকে থাকে, কোনো ফরেন বডি থেকে থাকে, সেগুলোকে রিমুভ করতে হবে যাতে ব্লাডার ভয়েডিংটা স্মুথ হয়। ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশানটা রিমুভ করতে হবে। ইনকমপ্লিট ব্লাডার এমটিং ইন পেশেন্টস উইথ নিউরোজেনিক ব্লাডার ডিসফাংশন, যেটা আগে বললাম, যদি প্যারাপ্লেজিয়া বা অন্য কোনো কারণে স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেটা সলভ করতে হবে। আচ্ছা, এরপরে আসলো কি ট্রিটমেন্ট, কীভাবে আমরা হাউ টু রিমুভ দ্য স্টোন। দি সেম থিং আগের মতোই, লিথোট্রিপসি, পারকিউটিনিয়াস সুপ্রাপিউবিক লিথোল্যাপেক্সি অ্যান্ড রিমুভাল অফ দ্য রিটেইনড ফলিস ক্যাথেটার। তাহলে আমরা কি করতে পারি? লিথোট্রিপসি করতে পারি, অর্থাৎ ওই যে এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ দিয়ে আমরা স্টোনটাকে ভেঙে দিতে পারি, দিলে ইউরেথ্রা দিয়ে বেরিয়ে গেল। আর কি হচ্ছে পারকিউটিনিয়াস সুপ্রাপিউবিক লিথোল্যাপেক্সি, এটা সাধারণত আমরা কি করি, এটা আমরা সুপারপিউবিক রিজনে ইনসিশন দেই, দিয়ে আমরাকে ব্লাডার কি ইন্ট্রাপেরিটোনিয়াল না এক্সট্রাপেরিটোনিয়াল? হু ক্যান সে? কে বলবে? এক্সট্রাপেরিটোনিয়াল। তাহলে যেহেতু এক্সট্রাপেরিটোনিয়াল, আমরা যখন স্কিন কাটছি, আমরা রেকটাস কাটছি, মাসেলটা স্প্লিট করলে আমরা নিচে ব্লাডার পাচ্ছি। ব্লাডার পেলে তখন আমরা ওখান থেকে ব্লাডারটাকে হোল্ড করে ধরে আমরাকে কেটে আমরা স্টোনটাকে বের করে নিয়ে আসছি। আর রিমুভাল অফ দ্য রিটেন ফলিস ক্যাথেটার, যদি ফলিস ক্যাথেটার রিটেন্ড হয়ে যেয়ে থাকে, সেটাকে আমাদের অবশ্যই উই শুড হ্যাভ টু রিমুভ ইট। এগুলো আর তোমাদের এই সময় দরকার নেই, তোমাদের তাহলে এইটুকু জানা থাকলো যে হোয়াট ইজ ইউরিনারি ব্লাডার স্টোন, কী কী টাইপের স্টোন হয়, হলে কী কী সিমটম হয়, কী কী ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে, অ্যান্ড হাউ টু রিমুভ ইউর স্টোন অ্যান্ড হোয়াট আর দ্য ট্রিটমেন্টস অপশনস ফর ইউর পেশেন্ট। তো আমি আজকে এখানে এন্ড করছি।